মুভির শুরুতেই জন নামের একজনকে দেখা যায়। জন পেশায় একজন আর্কিটেক্ট। সে তার নতুন একটি প্রজেক্টে কাজ করছে। আর জনের ওয়াইফ আলিশার সাথে পারিবারিক ঝামেলা থাকার কারণে সে তাদের ছেলে নাথানকে নিয়ে আলাদা থাকে। দেখা যায় জন তার ছেলে ও স্ত্রীর সাথে দেখা করার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছে। যাওয়ার পথে সে রেডিওর সংবাদ মাধ্যমে জানতে পারে খুব শীঘ্রই পৃথিবীর পাশ দিয়ে বিশাল এক ধূমকেতু অতিক্রম করবে। দেখা যায় নিউজ চ্যানেলগুলোতে এই একই খবর দেখানো হচ্ছে। জন তার স্ত্রীর কাছে গিয়ে বলে, আমাদের ছেলের কথা ভেবে হলেও আমাদের মধ্যে থাকা ঝামেলাগুলো মিটিয়ে নেওয়া উচিত, এতে করে নাথানেরও ভালো হবে। এসব শুনে আলিশাও তার কথায় সম্মতি জানায়। এরই মধ্যে নাথান খেলা শেষ করে পাশের বাড়ি থেকে ফিরে আসে। এসেই তার বাবাকে দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। জন নাথানকে জিজ্ঞেস করে, তোমার স্কুলের কি অবস্থা? তোমাদের টিচার কি এই ধূমকেতুর কথা তোমাদের জানিয়েছে? সে উত্তরে বলে, হ্যাঁ, আমাদের টিচার বলেছে এই ধূমকেতুটির নাম হলো ক্লার্ক। সে আরো বলে, এটা নাকি সৌরজগতের বাইরে থেকে এসেছে। তাছাড়া এটা নাকি এতটাই বিশাল যে সেটা খালি চোখেই দেখতে পারবে। এর মধ্যে দেখা যায় নাথানের ডায়াবেটিস আছে। এর জন্য সময় মতো তাকে ইনসুলিন নিতে হয়। পরদিন সকাল হলে দেখা যায় নাথান ব্যালকনিতে দাঁড়িয়ে দূরবীন দিয়ে ক্লার্ককে দেখার চেষ্টা করছে। আর আজকে হলো নাথানের জন্মদিন, তাই তাদের বাড়িতে একটি ছোট পার্টির আয়োজন করা হয়। অ্যালিসন জনকে বলে পার্টির জন্য কিছু জিনিস আনতে হবে। এটা শুনে জন নাথানকে নিয়ে পাশের একটি শপিং মলে চলে যায়। তবে গাড়ি থেকে নামতেই তারা লক্ষ্য করে বেশ কিছু ফাইটিং জেট উপরের দিকে ছুটে যাচ্ছে। এরপর শপিং করার সময় জনের ফোনে হঠাৎ একটি ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। তবে সে আশেপাশে তাকালে বুঝতে পারে শুধুমাত্র তার ফোনে এই অ্যালার্ম বেজে উঠেছে, অন্য কারো ফোনে এমনটা হয়নি। তাকে একজন কল করে জানায় তার ফ্যামিলিকে একটি সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। সেই লোকেরা জনকে পরবর্তী নির্দেশের জন্য তাদের ব্যাগ গুছিয়ে রাখতে বলে। জন কিছুই বুঝতে পারে না, তবে সে দ্রুত নাথানকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ফেরার পথে সে কিছু ফাইটিং জেট আর রাস্তা দিয়ে মিলিটারি ট্রাককে কোথাও যেতে দেখতে পায়। চারপাশের পরিবেশ দেখে সে অজান্তে কেমন যেন আতঙ্কিত হতে শুরু করে। বাড়িতে আসলে সে দেখতে পায় সব আত্মীয়রা চলে এসেছে। তবে সে দ্রুত আলিশাকে জানায় তার ফোনে একটা ইমার্জেন্সি মেসেজ এসেছিল। সে আরো বলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। প্রথমে অ্যালিসন জনের কথা তেমন একটা গুরুত্ব দেয় না। সে ভেবেছিল এটা হয়তো কোনো টেস্টিং অ্যালার্ট। এরপর টিভি অন করলে তারা সে ক্লার্ক ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসা লাইভ সম্প্রচারণ দেখতে পায়। তবে আচমকাই সেখানে একটা ছোট ভূমিকম্পে পুরো ঘরটাই কেঁপে ওঠে। জন দ্রুত বাইরে আসলে দেখতে পায় আকাশে অসংখ্য পাখি দিশেহারা হয়ে আশেপাশে ছোটাছুটি করছে। তবে হঠাৎই তীব্র মাত্রার একটি শক ওয়েভ সেখানে আঘাত হানে। জন সেই আঘাতে ছিটকে পড়ে যায়। এরপর সে দ্রুত ঘরে ঢুকে পড়ে। তারা টিভিতে দেখতে পায় সে ধূমকেতুটির একটি বিশাল অংশ তাদের শহরে আঘাত হানছে। দেখা যায় সেটার আকার বেশ বড় ছিল। সেই ধূমকেতু পিণ্ডের আঘাতে পুরো শহরটা একেবারে ছাই রূপান্তরিত হয়েছে। এসব দেখার পর সেখানে থাকা সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। এরই মধ্যে হুট করে জনের ফোনে আবারও একটি মেসেজ আসে, আর জনকে তার ফ্যামিলি সহ দ্রুত এয়ারপোর্টে পৌঁছানোর জন্য নির্ধারিত সময় দেওয়া হয়। এটা দেখে সেখানে থাকা সবাই বেশ অবাক হয়ে যায়। কেউই বুঝতে পারছিল না কেন জনের ফ্যামিলিকে নির্ধারণ করা হয়েছে, কারণ তাদের কারো ফোনে তো কোনো মেসেজই আসেনি। এরই মধ্যে খবর দেখে তারা জানতে পারে পরবর্তী ধূমকেতুর অংশটা হয়তো তাদের শহরে আশ্রে পড়বে। সেজন্য গভর্নমেন্ট কিছু দক্ষ লোককে তাদের ফ্যামিলি সহ সেফ জায়গায় নিয়ে যাচ্ছে। এসব জানতে পেরে সেখানে থাকা সব আত্মীয়রা দ্রুত সেখান থেকে চলে যায়। আর জন তার স্ত্রী সহ দ্রুত নিজেদের প্রয়োজনীয় জিনিস প্যাক করতে শুরু করে। সাথে তারা নাথানের সব ঔষধ প্যাক করে নেয় এবং গাড়ি করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে একজন প্রতিবেশী জনকে তার বাচ্চাকে সাথে নিয়ে যেতে বলে, কিন্তু জনের হাতে কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। তবে মেইন রোডে উঠলে দেখা যায় পুরো রাস্তায় জ্যাম লেগে গেছে। সবাই নিজেদের পরিবারকে বাঁচাতে পালাচ্ছিল। এসব দেখে জন বুঝে যায় এই পথে এগোতে গেলে তারা এয়ারপোর্টে সময়ের মধ্যে পৌঁছাতে পারবে না। সেজন্য এবার সে দ্রুত যাওয়ার জন্য একটা বাইপাস রোড ধরে এগোতে শুরু করে। এদিকে গাড়ির পেছনে সিটে বসে থাকা নাথানকে দেখা যায়। সে ব্যাগের ভিতর থেকে কম্বল বের করতে গেলে ভুলবশত তার ঔষধগুলো সেখানে পড়ে যায়। এদিকে রেডিওতে বলা হচ্ছিল যে ধূমকেতুর পরবর্তী অংশ আগামী 48 ঘন্টার মধ্যে পৃথিবীতে আশ্রে পড়বে। এরপর তারা দ্রুত গাড়ি করে এয়ারপোর্টের সামনে এসে পৌঁছায়, কিন্তু গাড়ি থেকে নামতেই তারা সেখানে এক বিশাল ভিড় দেখতে পায়। আসলে প্রাণ বাঁচাতে প্রচুর সাধারণ মানুষ সেখানে এসে ভিড় করেছে। তবে জন কোনোভাবে ভিড় এড়িয়ে সামনে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে একজন মিলিটারিকে জানায় তারা সিলেক্টেড ফ্যামিলি। মিলিটারি অফিসার জনের মেসেজ কনফার্ম করে তাকে ভেতরে পাঠিয়ে দেয়। এরপর তাদেরকে চেকিং এর জন্য একটা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে একটা করে ছোট ব্যাগ দেওয়া হয় এবং জানানো হয় তাদেরকে এই ছোট ব্যাগে করে জিনিসপত্র নিতে হবে।
আর বাকি সবকিছু ওখানে ফেলে যেতে হবে। এরপর ব্যাগ প্যাক করতে গেলে এলিসন দেখতে পায় ব্যাগের মধ্যে নাথানের ঔষধগুলো নেই। এটা দেখে সে নাথানকে জিজ্ঞেস করে, তুমি কি এই ব্যাগটা খুলেছিলে নাকি? নাথান জানায় সে গাড়িতে বসে কম্বল বের করার সময় ব্যাগটা খুলেছিল। এটা জানতে পেরে দুজনেই বেশ টেনশনে পড়ে যায়, কারণ এখন এই বেসমেন্ট থেকে গাড়ি পর্যন্ত পৌঁছানো ভীষণ কঠিন। তবে তারা এটা ভালো করে জানতো যে ইনসুলিন ছাড়া নাথান যে কোনো সময় অসুস্থ হতে পারে। সে তখনই একজন মিলিটারি অফিসারকে গিয়ে বিষয়টা খুলে বলে। এ কথা শুনে সেই অফিসার জনকে 5 মিনিট সময় দেয়, তবে সেই সাথে এটাও বলে দেয় যে দেরি করলে তাকে আর ক্যাম্পে ঢুকতে দেওয়া হবে না। এদিকে অ্যালিসন একজন আর্মি অফিসারকে কি বলে যে আমার হাজবেন্ড ছেলের ইনসুলিন আনতে বাইরে গিয়েছে, আমাদের প্লেনের নাম্বারটা একটু জানাও। এ কথা শুনে অফিসার জিজ্ঞেস করে, তোমার ছেলে কি সত্যি অসুস্থ? অ্যালিসন তাকে সবকিছু খুলে বলে। এরপর সে অফিসার নাথানকে তাদের একজন উচ্চপদস্থ অফিসারের কাছে নিয়ে যায়। অফিসার সব জানার পর অ্যালিসনকে বলে, আমরা কোনো পেশেন্টকে আমাদের মিশনে নিতে পারবো না, তাই তোমাদের ফ্যামিলিকেও আমরা প্লেনে উঠাতে পারবো না। এ কথা শুনে অ্যালিসন ওই অফিসারকে বলে, যদি নাথান আপনার ছেলে হতো তাহলে কি করতেন? উত্তরে সেই অফিসার জানায় তার নিজের ফ্যামিলিও সিলেক্টেড হয়নি, এমনকি 99% আর্মির ফ্যামিলিও সিলেক্টেড হয়নি। অ্যালিসন তখন নাথানকে বাইরে নিয়ে এসে ছেড়ে দেয়। অন্যদিকে জন ঔষধ নিয়ে দ্রুত ফিরে আসে, তবে সে কোথাও তার স্ত্রী আর ছেলেকে খুঁজে পায় না। জন ভাবে হয়তো তারা প্লেনে উঠে পড়েছে, কিন্তু সেখানে গিয়ে খোঁজ নিলেও সে তাদেরকে খুঁজে পায় না। জন উপায় না পেয়ে অ্যালিসনকে টেক্সট করেই যাচ্ছিল, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে সে টেক্সটগুলো ডেলিভারি হচ্ছিল না। এরই মধ্যে সেখানে থাকা একজন লোক জনের হাতে ইনসুলিনের প্যাকেট দেখে জিজ্ঞেস করে, তুমি কিভাবে প্লেনে উঠলে? আমার বাচ্চাকে অসুস্থতার কারণে প্লেনে উঠতে দেওয়া হয়নি। এ কথা শুনে এবার জন বুঝে যায় যে তার ফ্যামিলির সাথে ঠিক এটাই হয়েছে। সে দ্রুত সে প্লেন থেকে নামতে শুরু করে, তবে একজন অফিসার জানায় সে দ্বিতীয়বার আর প্লেনে উঠতে পারবে না। কিন্তু জন তার তোয়াক্কা না করে প্লেন থেকে নেমে পড়ে। জন নিচে নামতেই দেখতে পায় সাধারণ জনগণ এয়ারপোর্টের গেট ভেঙে প্লেনের দিকে ছুটে আসছে। দেখা যায় কিছু লোকেদের হাতে বন্দুকও রয়েছে, তারা প্রাণ বাঁচাতে মিলিটারিদের উপরে ফায়ারিং করে। এতে করে সেখানে থাকা একজন অফিসার আহত হয়ে পড়ে। দেখা যায় সে অফিসারের হাতে প্লেনের ফুয়েল ছিল, আর সে মাটিতে পড়তে সে ফুয়েল বেসমেন্টে ছড়িয়ে পড়তে শুরু করে। জন সেটা দেখতে পেয়ে প্লেনে থাকা লোকদের দ্রুত প্লেন থেকে বেরিয়ে আসতে বলে, কারণ প্লেনের ফুয়েল লিক হয়েছে, তাই যে কোনো সময় প্লেনটা ব্লাস্ট হতে পারে। আর মুহূর্তের মধ্যে সে প্লেনটি ব্লাস্ট হয়ে যায়। এর পাশে থাকা অন্য প্লেনগুলো একে একে ব্লাস্ট হতে শুরু করে। জন ছিটকে দূরে পড়ে যায়। অন্যদিকে নাথানকে দেখা যায় তার ইনসুলিনের অভাবে অবস্থা খারাপ হয়ে পড়েছে, তবে ইনসুলিন তো রয়েছে জনের কাছে। অ্যালিসন বুঝে যায় তাকে যে করেই হোক না কেন সব থেকে দ্রুত ইনসুলিন কিনে আনতে হবে। তবে গাড়ির কাছে আসলে দেখতে পায় তাদের গাড়িটা কে যেন ভেঙে ফেলেছে। এরপর অ্যালিস যাওয়ার আগে জনের জন্য একটা মেসেজ লিখে যায়। সে জানায়, আমি নাথানকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাচ্ছি, তুমি যদি মেসেজটা পেয়ে থাকো তাহলে সেখানে চলে এসো। এরপর জন যখন গাড়ির কাছে আসে তখন অ্যালিসনের রেখে যাওয়া সেই মেসেজটি দেখতে পায়। তার ফ্যামিলি বেঁচে আছে জানতে পেরে জন কিছুটা স্বস্তি পায়। অন্যদিকে অ্যালিসন আর নাথানকে দেখা যায় তারা একটা শপে এসেছে ইনসুলিন খুঁজতে, তবে হঠাৎই সেখানে কিছু গুন্ডা ঢুকে ফায়ারিং শুরু করে, আর যাকে সামনে পায় তাকে মেরে ফেলে। এরই মধ্যে একজন অ্যালিসের সামনে চলে আসে, কিন্তু সেই লোকটা নাথানের অবস্থা দেখে তাদেরকে ছেড়ে দেয়। এরপর অ্যালিস নাথানকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর সেখানে থাকা একটা গাড়িতে উঠে তাদেরকে সাহায্য করতে বলে। সেও অ্যালিসকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। গাড়িতে বসে অ্যালিস নাথানকে ইনসুলিন দেয়। সেই গাড়িতে একজন মহিলা আর কয়েকজন পুরুষকে দেখা যায়। তারা অ্যালিসের হাতে সেই বিশেষ হ্যান্ডব্র্যান্ড দেখে যা শুধুমাত্র সিলেক্টেড ফ্যামিলিকে দেওয়া হয়েছিল। এটা দেখে সেই মহিলা অ্যালিসাকে জিজ্ঞেস করে, তোমাদের কাছে সুযোগ থাকা সত্ত্বেও কেন গেলে না? উত্তরে অ্যালিস জানায় তার ছেলে অসুস্থ হওয়ার কারণে তাদেরকে সেই প্লেনে উঠতে দেওয়া হয়নি। এদিকে জন অ্যালিসের সাথে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সে নেটওয়ার্কের জন্য একটা নির্দিষ্ট জায়গায় গেলে সেখানে কিছু সময়ের জন্য নেট পেয়ে যায়। তখন অ্যালিসন জনকে জানায় সে এখন তার বাবার বাড়িতে চলে যাচ্ছে, আর সে জনকেও সেখানেই আসতে বলে। তবে জন কিছু বলার আগেই কলটা কেটে যায়। এরই মধ্যে জন দেখতে পায় পাশের বিল্ডিং এ থাকা কিছু লোক ধূমকেতু পড়বে শুনে পার্টি করছে, কারণ তারা ভালো করে জানতো কিছুক্ষণ পরে তাদের মৃত্যু হবে, তাই নিজেদের শেষ মুহূর্তটাকে তারা এনজয় করে পার করছিল। এরপর জন সেখান থেকে নেমে রাস্তা দিয়ে যাওয়া একটা ট্রাকে চড়ে বসে। তার পাশে একটি ছেলের সাথে তার পরিচয় হয়। ছেলেটা জনের হাতে থাকা সেই ব্যান্ডটা দেখে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে পেলে? এ কথায় জন কিছুটা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তুমি এ ব্যাপারে কি জানো? ছেলেটা জানায় তার মা একজন ডাক্তার, তাই সেও সিলেক্টেড হয়েছিল। এ কথা শুনে জন জিজ্ঞেস করে, তাহলে তুমি কেন গেলে না? তখন ছেলেটা দীর্ঘশ্বাস ফেলে জানায় তার ফ্যামিলির সাথে তার প্রায় 7 বছর ধরে যোগাযোগ নেই, আর সেজন্যই তার মা তাকে ফেলে চলে গেছে।
ছেলেটা ইমোশনাল হয়ে বলে, আমি তো এখন ভাবতে পারছি না যে সামান্য ঝামেলার কারণে আমার মা আমাকে এত বড় শাস্তি দিল। এরপর ছেলেটা জনকে জিজ্ঞেস করে, আর তুমি এখানে কেন? জন জানায় সে এয়ারপোর্টে তার স্ত্রী আর ছেলের থেকে আলাদা হয়ে গিয়েছে আর এখন সে তাদেরকে খুঁজতে বেরিয়েছে। সব শোনার পর ছেলেটা জানায় এই ট্রাকটা তার বন্ধু চালাচ্ছে। সে আরও জানায় সে তার একজন ফ্রেন্ডের থেকে জানতে পেরেছে যে সব আর্মি প্লেনগুলো সিলেক্টেড লোকেদের নিয়ে গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেই সাথে সে আরও বলে আগামীকালও সেখানে যাওয়ার উদ্দেশ্যে একটি প্লেন বেরিয়ে পড়বে, চাইলে জন তাদের সাথে সেখানে যেতে পারে। কিন্তু জন রাজি হয় না। সে জানায় সে আগে তার স্ত্রী আর ছেলের সাথে গিয়ে দেখা করতে চায়, তারপর সে ওখানে যাওয়ার কথা ভেবে দেখবে। অন্যদিকে অ্যালিসনকে সেই লোকটা জিজ্ঞেস করে, কেন তোমার হাজব্যান্ড তোমাদের এভাবে একা ছেড়ে দিল? এ কথা শুনে মহিলাটি বলে, তুমি তো সবটাই জানো, তাহলে আবার কেন এসব জিজ্ঞেস করছো? এখানে বোঝা যায় এই লোকটার উদ্দেশ্য মোটেও ভালো না। সে আসলে অ্যালিসনের ব্যান্ডটি নিতে চাইছিল, তাই সে তার গাড়িটা রাস্তার পাশে সাইড করে অ্যালিসনকে গাড়ি থেকে টেনে বের করে আনে আর তার হাত থেকে সেই ব্যান্ডটা কেড়ে নেয়। সে বলে, তোমার ছেলেকে নিয়ে টেনশন করো না, ওকে আমরা নিরাপদে প্লেনে তুলে দেব। এ কথা বলে সে নাথানকে জোর করে তাদের সাথে করে নিয়ে যায় আর অ্যালিস অসহায়ের মতো তার ছেলের জন্য চিৎকার করতে শুরু করে। অন্যদিকে জনের সাথেও একই ঘটনা ঘটে। সেই ট্র্যাকে থাকা বাকি ছেলেরা বুঝে যায় যে জনের হাতে থাকা ওই ব্যান্ডটি ভীষণ মূল্যবান, কারণ এতক্ষণ তারা জন ও ওই ছেলেটির কথাবার্তা শুনে নিয়েছিল। তারা জনকে হুমকি দিয়ে বলে, প্রাণ বাঁচাতে হলে ব্যান্ডটা খুলে দাও। কিন্তু জন তাদের ভয় না পেয়ে লড়াই শুরু করে। সে কিছুতেই ব্যান্ডটা দিতে চাইছিল না আর সেখানে শুরু হয় এক ভয়াবহ মারামারি। তবে কোনোভাবে জন নিজেকে বাঁচিয়ে নেয়। তবে ট্রাকটার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে বাকিরা সেখানেই প্রাণ হারায়। অন্যদিকে অ্যালিসকে দেখা যায় সে এয়ারপোর্টে যাওয়ার জন্য বিভিন্ন গাড়ি থেকে লিফট চাইছে আর সময় মতো একটা গাড়ি অ্যালিসকে তাদের সাথে উঠিয়ে নেয়। অন্যদিকে সেই লোকটিকে দেখা যায় সে নাথানকে সাথে করে এয়ারপোর্টে চলে এসেছে। তবে যার আগে তারা নাথানকে ভয় দেখিয়ে বলে, মিলিটারিরা জিজ্ঞেস করলে বলবে আমরা তোমার ফ্যামিলির লোক, যদি সত্যিটা বলো তাহলে আর তোমার মাকে দেখতে পাবে না। এরপর যখন তারা নাথানকে নিয়ে ভেতরে ঢোকে তখন নাথানের ব্যান্ডটি দেখে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। তবে ওই লোকটার হাতের ব্যান্ডটি ছেঁড়া দেখে তাদের কিছুটা সন্দেহ হয়। এরই মধ্যে নাথান সাহস করে বলে ওঠে, ওরা আমার মা বাবা নয়, ওরা শুধুমাত্র এই ব্যান্ডের জন্য আমার মাকে রাস্তায় ফেলে দিয়েছে আর আমার মায়ের থেকে এই ব্যান্ডটি কেড়ে নিয়েছে। এটা জানতে পেরে মিলিটারি অফিসাররা ওই দুজনকে অ্যারেস্ট করে আর নাথানকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়। এদিকে অ্যালিসনও সেখানে এসে পৌঁছায়। তবে গেটের বাইরে প্রচণ্ড ভিড় ছিল। সে দ্রুত বেস ক্যাম্পের গেটের কাছে দৌড়ে যায় আর মিলিটারিদের জিজ্ঞেস করে কেউ তার ছেলেকে দেখেছে কিনা। সে আরও বলে, দুজন লোক মিথ্যা বলে আমার ছেলেকে নিয়ে এসেছে, এমনকি আমার ব্যান্ডটিও কেড়ে নিয়েছে। এসব শুনে একজন মিলিটারি এসে জানায় পাশেই একটা নিখোঁজ ক্যাম্প রয়েছে, তাকে সেখানে গিয়ে খোঁজার পরামর্শ দেয়। অ্যালিসা তখন ছুটে যায় সেই নিখোঁজ ক্যাম্পে। সেখানে থাকা একজন অফিসারকে সব ঘটনা খুলে বলে। তার কথা শুনে একজন সহকারী এগিয়ে এসে তাকে সাহায্য করার জন্য। এরপর সে নিখোঁজ ক্যাম্পের প্রতিটা তাঁবুর মধ্যে নাথানকে খুঁজতে শুরু করে। শেষমেশ অ্যালিস একটা তাঁবুর মধ্যে নাথানকে খুঁজে পায়। নাথানও নিজের মাকে ফিরে পেয়ে তাকে জড়িয়ে ধরে। এরই মধ্যে সেখানে একজন নার্স চলে আসে আর আলিসাকে জানায় নাথান খুবই সাহসী একজন ছেলে। সে নিজের ডায়াবেটিসের কথা আমাদের জানিয়েছিল, আমি তখন সাথে সাথে ওকে ইনসুলিন দিয়ে দিয়েছি। নার্স তারা থাকবে কিনা জিজ্ঞেস করলে অ্যালিসন জানায় সে এখন নাথানকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যাবে। একথা শুনে নার্স তাদেরকে সেই শহরের দিকে যাওয়ার জন্য মিলিটারি গাড়িতে করে পাঠিয়ে দেওয়ার কথা বলে। সেই সাথে সে নাথানের জন্য এক সপ্তাহের ইনসুলিন আর গ্লুকোজ প্যাক করে দেয়। এতে অ্যালিস সেই নার্সকে থ্যাঙ্কস বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে জন পথের পাশে থাকা একটা বাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেই ঘরে ঢুকে টিভি অন করলে সে দেখতে পায় পুরো পৃথিবীকে ওই ধূমকেতু একেবারে নিশ্চিহ্ন করতে শুরু করেছে। সে ওই ঘর থেকে একটু পানি পান করে আর বাইরে রাখা একটা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর জন চলে যায় অ্যালিসনের বাবার বাড়িতে। সে দেখতে পায় অ্যালিসনের বাবা ডেল নিজের পুরনো বন্ধুদের সাথে বসে নিজের জীবনের শেষ মুহূর্তগুলো এনজয় করছে। ডেল জনকে একা দেখে জিজ্ঞেস করে, আমার মেয়ে আর নাতি কোথায়? উত্তরে জন জানায় অ্যালিসা তাকে বলেছিল সে এখানেই আসবে। এরপর সে ডেলকে সব ঘটনা খুলে বলে। এদিকে সেই মিলিটারি ট্রাক অ্যালিসন আর নাথানকে সেই শহরে এসে পৌঁছে দেয়। এরপর সে সেখানে থাকা একটি ল্যান্ডলাইন থেকে তার বাবাকে কল করে। অ্যালিসের কল্পা মাত্র তারা দুজন সেখান থেকে বেরিয়ে পড়ে আর শেষমেশ জন নিজের স্ত্রী আর ছেলেকে ফিরে পেয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এখানে অ্যালিস নিজের বাবাকে দেখে কিছুটা ইমোশনাল হয়ে যায়। এরপর তারা বাড়িতে ফিরে যায়। এরপর তারা নিউজ চ্যানেলে দেখতে পায় যে সেই মিলিটারিরা সিলেক্টেড লোকদেরকে গ্রিনল্যান্ডে নিয়ে যাচ্ছে। সেখানে আগে থেকেই বেশ কিছু গোপন বাংকার বানিয়ে রাখা হয়েছিল আর সেখানেই সেই সকল লোকদের রাখা হবে। পরবর্তীতে তারাই পৃথিবীকে আবার নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে। সেই সাথে এটাও জানানো হয় যে
পরদিনই ওই ক্লার্ক নামক ধূমকেতুর সবচেয়ে বড় অংশ পৃথিবীতে আঘাত হানবে। এসব দেখে জনের ট্রাকের সে ছেলেটির কথা মনে পড়ে। সেও তো গ্রিনল্যান্ডের কথাই বলেছিল, তার মানে সেই ছেলেটা সব সত্যি বলেছে। এই কথা মনে পড়তে জন অ্যালেক্সকে জানায় একটা ছেলে তাকে জানিয়েছিল কানাডা থেকে গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে একটা প্লেন ছেড়ে যাবে, তবে সেটা সিলেক্টেড লোকদের জন্য নয়, সেখানে সাধারণ মানুষও যেতে পারবে। তাই কোনোভাবে ওখানে যেতে পারলে আমরা গ্রিনল্যান্ডে পৌঁছাতে পারবো। তবে অ্যালিস জানায় আমাদের কাছে তো সিলেক্টেড হর্সে ব্যান্ড আর নেই, তাহলে আমাদের কি ওরা ভেতরে প্রবেশ করতে দেবে? এ কথায় জন জানায় আমি জানি না ভবিষ্যতে কি হবে, তবে এভাবে মরার চেয়ে আমরা বেঁচে থাকার শেষ চেষ্টা তো করতে পারি। এরপর জন সবকিছু গুছিয়ে নেওয়ার সময় ডেলকেও তাদের সাথে যেতে বলে, তবে ডেল কিছুতেই তাদের কথায় রাজি হয় না। সে জানায় তার স্ত্রী ঠিক এই জায়গাতেই মারা গিয়েছিল, তাই সে কিছুতেই এই জায়গা ছেড়ে যাবে না, নয়তো সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। তাছাড়া তার এখন অনেক বয়স হয়ে গেছে, আজ না হয় কাল সে অবশ্যই মারা যাবে, তাই সে এখান থেকে যেতে চায় না। এরই মধ্যে আবারও ধূমকেতুর আরও একটি অংশ পৃথিবীতে আসতে পড়ে। দেখা যায় সেটা এতটাই শক্তিশালী ছিল যে সেটা ঝাপটা তাদের বাড়ি পর্যন্ত চলে আসে। এরপর তারা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর ডেল তাদেরকে শেষবারের মতো বিদায় জানায়। এদিকে ধ্বংসযজ্ঞ আরো ভয়াবহ হতে শুরু করেছে, কিন্তু এত বিপদের মুখে থেকেও জন আর অ্যালিসন একে অপরের সাথে নিজেদের জীবনের সুন্দর মুহূর্তগুলো মনে করে হাসতে থাকে। সেই সাথে তারা সব মান অভিমান ভুলে একে অপরকে ক্ষমা করে দেয়, কারণ তারা নিজেরাও জানে না যে তারা আর কতক্ষণ জীবিত থাকবে। তাই মৃত্যুর আগে যেন কোনো আফসোস না থাকে, সেজন্য তারা নিজেদের মধ্যে সবকিছু মিটমাট করে নেয়। তবে হঠাৎই তারা সামনে এক বিশাল জ্যামের মধ্যে আটকে যায়। জন গাড়ি থেকে নামলে দেখতে পায় সামনের ট্রেন লাইনে সমস্যা হয়েছে, তাই এমন জ্যামের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে জন গাড়িতে উঠলেই রেডিওতে শুনতে পায় আর কিছু সময়ের মধ্যে এই এলাকায় উল্কা বৃষ্টি শুরু হয়ে যাবে। আর হঠাৎই সেখানে উল্কা বৃষ্টি শুরু হয়ে যায়। তারা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে একটা নিরাপদ জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই জন বাকিদের নিয়ে গাড়ি করে এগোতে থাকে। তবে যাওয়ার পথে তারা রেডিওতে এক ভয়াবহ সংবাদ শুনতে পায়। সবাইকে জানানো হয় আর মাত্র 6 ঘন্টা পরেই সেই ক্লার্ক নামক ভয়াবহ ধূমকেতুর বড় অংশ পৃথিবীতে আশ্রে পড়বে। এতে করে পৃথিবীতে থাকা সমস্ত জীবজগৎ সহ পুরো মানবজাতি ধ্বংস হয়ে যাবে। সেই সাথে পুরো পৃথিবীতে এক ভয়াবহ সুনামি শুরু হয়ে যাবে। প্রবল উল্কাপাতের কারণে পৃথিবীর বায়ুমণ্ডল পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এবং বাইরের তাপমাত্রা চলে আসবে 900 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি। এসব শুনে জন আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে আর অ্যালিসকে বলে এসব শুনতে ভালো লাগছে না, রেডিওটা প্লিজ অফ করে দাও। আর কিছু সময় পর তারা এয়ারপোর্টে এসে পৌঁছায়। তবে সেখানে পৌঁছাতে তারা দেখতে পায় দুটো প্লেনের মধ্যে একটা প্লেন অলরেডি টেক অফ করে আকাশে পাড়ি দিয়েছে। এটা দেখা মাত্র জন দেরি না করে অ্যালিসন আর নাথানকে সাথে নিয়ে এয়ারপোর্টের মধ্যে ছুটে যায়। তবে ভেতরে গিয়ে দেখতে পায় শেষ প্লেনটা রানওয়ের দিকে ছুটে চলেছে। এটা দেখে জন বুদ্ধি করে তার গাড়িটা সেই রানওয়ের সামনে নিয়ে আসে। এতে পাইলট বাধ্য হয়ে নিচে নেমে আসে আর জনকে জানায় প্লেনে আর একটু জায়গা অবশিষ্ট নেই, আর এর মধ্যে আরো মানুষ নিলে আমরা সবাই বিপদে পড়তে পারি। সে আরো বলে শুধুমাত্র অ্যালিসন আর নাথানকে নেওয়া যাবে, তবে জনকে তারা সাথে নিতে পারবে না। কিন্তু অ্যালিস এই নিয়ে পাইলটের সাথে তর্ক করতে শুরু করে। সে বলে আমরা গেলে 3 জন একসাথেই যাব। আর এবার জন পাইলটকে ভয় দেখিয়ে বলে আমাদের না নিলে আমি এই গাড়িটা রানওয়ে থেকে কিছুতে সরাবো না। এদিকে প্লেন টেক অফ করার সময় হয়ে এসেছে, তাই পাইলট বাধ্য হয় তাদেরকে সাথে নেওয়ার জন্য। তবে সে কড়া ভাষায় জানিয়ে দেয় যে তাদের সাথে বাড়তি কিছুই আনা যাবে না। এরপর তারা 3 জন প্লেনে উঠে বসে। কিছুক্ষণের মধ্যে প্লেনটি সেখান থেকে টেক অফ করে। এরপর রাত শেষ হয়ে সকাল হয়ে যায়। প্লেনটি তাদের উদ্দেশ্যে গ্রিনল্যান্ডের দিকে যাচ্ছিল। দেখা যায় তাদের সামনে গ্রিনল্যান্ড। সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু বিপদ এখনো কমেনি। দেখা যায় গ্রিনল্যান্ডের মাটিতে সেই ভয়াবহ উল্কাবৃষ্টি শুরু হয়েছে আর সেই ধাক্কা সামলাতে না পেরে প্লেনটি কন্ট্রোল হারাতে শুরু করে। এরপর কোনোভাবে পাইলট অনেক কষ্টে প্লেনটি একটা ফাঁকা জায়গায় এনে ল্যান্ড করায়। সৌভাগ্যবশত প্লেনের সবাই বেঁচে যায়, তবে সেই প্লেনের 2 জন পাইলট মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। এরপর বেঁচে থাকা সবাই সে গোপন বাংকারের দিকে এগোতে শুরু করে, কিন্তু সেখানকার পরিস্থিতি বেশ ভয়ানক হয়ে উঠেছিল। আশেপাশে উল্কাপিণ্ডের কারণে মারাত্মক ক্ষতিকর আগুনের ধোঁয়া চারপাশে ভরে যায়। তাদের সবার ওই বিষাক্ত বাতাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরপর কিছুটা সময় পর তারা সামনে সে গোপন বাংকারগুলো দেখতে পায়। তখন সবাই হাত নাড়িয়ে তাদের নজর কাড়ার জন্য চিৎকার করতে শুরু করে। এরই মধ্যে সেখান থেকে যাওয়া কিছু মিলিটারি ট্রাক তাদেরকে দেখতে পায় আর দ্রুত সবাইকে ট্রাকে করে সেই বাংকারের দিকে নিয়ে যায়। তারা সেই বাংকারের মধ্যে ঢোকার পথে নিজেদের চোখে দেখতে পায় সেই ভয়ঙ্কর ধূমকেতু ক্লার্ক পৃথিবীতে আশ্রে পড়ছে। এটাই শেষ সময়। তারা দ্রুত সবাই তাড়াহুড়ো করে বাংকারের মধ্যে ঢুকতে শুরু করে। এরই মধ্যে সেখানে থাকা গবেষক নিশ্চিত হয় যে সেই ক্লার্ক ধূমকেতু পৃথিবীতে আশ্রে পড়েছে। তাই তখনই রেড অ্যালার্ম বেজে ওঠে
আর সবাইকে জানায় আর মাত্র 1.5 মিনিটের মধ্যে সেই ভয়াবহ ভূমিকম্পের প্রবাহ তাদের এই বাংকারের মধ্যেও পৌঁছে যাবে। তাই সবাইকে দ্রুত বাংকারের আরো গভীরে নিয়ে গিয়ে সবাইকে একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেওয়া হয়। এদিকে এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে জন, অ্যালিসন আর নাথান ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ তারা খুব ভালো করেই জানতো যে এই বাংকারের মধ্যে তারা 100% সুরক্ষিত নয়। তারা নিজেদের অনিশ্চিত পরিণতির কথা ভেবে একে অপরের কাছাকাছি এসে বসে পড়ে আর একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ আর কয়েক সেকেন্ডের মধ্যে সেই ভয়ানক মুহূর্তটা আসতে চলেছে। তারা সবাই চোখ বন্ধ করে অপেক্ষা করে, আর তখনই শুরু হয় সেই ধ্বংসলীলা। পরের দৃশ্যে দেখা যায় পুরো পৃথিবী একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এমনকি সেখানে থাকা কোনো জীবের আর কোনো অস্তিত্ব নেই। এদিকে জন সহ বাকিদের সেই বাংকারের মধ্যে প্রায় 9 মাস ধরে থাকতে হবে। এরপর যখন সেই বাংকারের দরজা খোলা হয় তখন সবাই স্তব্ধ হয়ে যায়, সবাই বাইরে বেরিয়ে আসে। যেদিকে চোখ যায় ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই বেঁচে নেই। তবে হঠাৎই তারা দেখতে পায় আকাশে কিছু পাখি উড়ে যাচ্ছে। এটা দেখতেই সবার মধ্যে একটা আশার আলো জেগে ওঠে। এর মানে হলো পৃথিবী এখনো একেবারে ধ্বংস হয়ে যায়নি, এখনো হয়তো এই পৃথিবীতে জীবের অস্তিত্ব রয়ে গেছে। আর এর মানে আবারও পৃথিবী মানুষের বসবাসের যোগ্য হতে পারবে। এরই মধ্যে ভেতরের কন্ট্রোল রুম থেকে শোনা যায় রেডিওতে বিভিন্ন দেশ থেকে বেঁচে থাকা মানুষেরা সাড়া দিচ্ছে, যার মানে হলো আরও অনেক জায়গায় মানবজাতির অস্তিত্ব এখনো রয়ে গেছে। আর এখনই বেঁচে থাকা মানুষেরা পৃথিবীকে আবারও আগের মতো গড়ে তুলতে সাহায্য করবে। আর এমন একটি নতুন সূচনার মধ্য দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ফিরে আসবো আবারও কোনো ভিডিও নিয়ে, অবশ্যই আমার সাথে থাকবেন।